খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের কাছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি মানে স্রেফ একটি প্লাস্টিকের কার্ড। কিন্তু তারা জানেন না এই কার্ডের একটি ডিজিটাল ছায়া তাদের তাড়া করে ফিরছে, যা রাজধানীর ঘিঞ্জি গলি থেকে সাইবার জগতের অন্ধকার গহ্বর পর্যন্ত। আমাদের পরিচয়ই আমাদের অস্তিত্ব। কিন্তু ভাবুন তো, আপনি আপনার ঘরে শান্তিতে ঘুমাচ্ছেন, আর আপনার নাম পরিচয় ব্যবহার করে শহরের অন্য প্রান্তে কেউ একজন ভয়ঙ্কর অপরাধ করে যাচ্ছে। আপনি অপরাধী না হয়েও আইনের চোখে অপরাধী। আজ আমরা টিম সাদা কালো এমনই এক অদৃশ্য প্রতারণার জাল ভেদ করতে নেমেছে। মাকসুদুর রহমান বাইতুল মোকাররমের একজন ব্যবসায়ী। একটি সাধারণ হোয়াটসঅ্যাপ বার্তা তার সাজানো জীবন ওলটপালট করে দেয়। ভাইয়ের নম্বর থেকে আসা সেই বার্তায় একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দাবি করা হয় জরুরি 1 লাখ টাকা। ভাই আমার কাছ থেকে টাকা পাইতো, তো উনি একদিন হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিল, ভাই আমার টাকাটা দরকার, আমার টাকাটা পাঠান। তো উনি হোয়াটসঅ্যাপে আমার একটা অ্যাকাউন্ট নাম্বার দিল। অ্যাকাউন্টটা ছিল পূবালী ব্যাংকের বাগেরহাট শাখা, আর অ্যাকাউন্ট হোল্ডারের নাম ছিল সুদীপ চক্রবর্তী। হন্তদন্ত হয়ে ব্যাংকে ছোটেন মাকসুদুর, পাঠান কাঙ্ক্ষিত টাকাও। কিন্তু কিছুক্ষণ পরই জানতে পারেন তার ভাইয়ের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড হয়েছে, অর্থাৎ তিনি পা দিয়েছেন প্রতারকদের সাজানো ফাঁদে। তাই আমি তৎক্ষণাৎ অনলাইন আইএফসি ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করি। ট্রান্সফার করার পরে আমি ভাইকে ফোন দিলাম। ভাই বললো যে ভাই আমি তো টাকা চাই না এখনও, তো আপনি কোথায় পাঠাইছেন? তখন আমি হোয়াটসঅ্যাপের ওই মেসেজটা আবার ফরওয়ার্ড করলাম। তারপর উনি বললো যে না ভাই আমি এটা চাই নাই, অ্যাকাউন্টটা বোধহয় হ্যাক হয়েছে। অনুসন্ধানে জানা যায় টাকাটি জমা হয়েছে পূবালী ব্যাংকের বাগেরহাট সদর শাখার একটি অ্যাকাউন্টে। মাকসুদুর ছুটে যান সেখানে, কিন্তু আইনি জটিলতার অজুহাতে তথ্য দিতে অস্বীকৃতি জানায় ব্যাংক কর্তৃপক্ষ। আমার এখানে কিচ্ছু নেই। পরে ঢাকায় ফিরে পল্টন থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী মাকসুদুর রহমান। এবার পুলিশি সহযোগিতা নিয়ে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলেও জটিলতা দেখিয়ে তাকে আবারও পূবালী ব্যাংকের বাগেরহাট সদর শাখায় পাঠানো হয়। সেখান থেকে জানতে পারেন অ্যাকাউন্টটির মালিকের পরিচয়। থানা থেকে অফিসিয়ালভাবে ওনাদের কাছে আইডির তথ্য জানতে চান। তখন আইডির তথ্য উনি আমাকে দিলেন, আইডি কার্ডটা। আইডি কার্ডটা হচ্ছে সুদীপ চক্রবর্তী, আর তার ঠিকানা হচ্ছে সিলেট। তখন ওনাকে আমি বিষয় ঘটনাটা বলি, তো উনি আমাকে আসতে বলেন এবং বলেন যে অ্যাকাউন্টের সাথে ওনার কোনো সম্পর্ক নাই এবং উনি কোনো দিন বাগেরহাট যান নাই। তো উনি অবাক হইলেন যে আমি জানি না আমার নামে অ্যাকাউন্ট আছে, কীভাবে সম্ভব এটা। তখন আমি ব্যাংকের হেড অফিসে যায়া আমি ব্যাংকের একজন এজিএমের সাথে কথা বলি যে যার নামে অ্যাকাউন্ট, কিন্তু জানি না ওনার নামে অ্যাকাউন্ট, টাকা ঢুকলো কীভাবে, আপনারা আমার টাকা দিতেছেন না কেন? বলো যে টাকার মালিক যদি উনি না হন তাহলে উনি আমাদেরকে একটা লিখিত দিক যে আমি এই অ্যাকাউন্টের মালিক না, আমার অজ্ঞাতার অ্যাকাউন্টটা হয়েছে, আর সেহেতু টাকাটা অভিযোগ করে টাকাটা ফেরত দেওয়া হোক। এরকম যদি কোনো একটা অভিযোগ উনি দেয় তখন আমরা টাকাটা আপনাকে দিতে পারবো, তার আগে দিতে পারবো না। তা আমি ওনাকে বলছি যে আপনারা একটা অ্যাকাউন্ট করছেন, আপনার গ্রাহককে চেনে না, গ্রাহকের সাথে যোগাযোগ করেন না, সেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকে কীভাবে? আশ্চর্যজনক হলেও সত্যি, সেই ব্যক্তি জানেনই না তার নামে অ্যাকাউন্ট রয়েছে পূবালী ব্যাংকে। ভুক্তভোগীর কাছ থেকে শুনে এবার তিনিও রমনা থানায় সাধারণ ডায়েরি করেন। অফিসে এসে উনি জানান যে আমাদের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুজিত চক্রবর্তী স্যারের অ্যাকাউন্টসে সে টাকা পাঠাইছে। ব্যাংক অ্যাকাউন্টসটা কে বা কারা খুলছে সেটা স্যার কখনোই জানেন না। তো না জানে ওই অ্যাকাউন্টসে টাকাটা চলে গেছে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে, একজন মানুষ সশরীরে ব্যাংকে উপস্থিত না থাকা অবস্থাতে ব্যাংক কীভাবে অ্যাকাউন্টস খুলে? তাহলে কিভাবে হলো এই ব্যাংক অ্যাকাউন্ট? কে বা কারা জড়িত? কেওয়াইসি হ্যাক করে কিভাবেই বা এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হচ্ছিল দিনের পর দিন? এ বিষয়ে কথা বলতে পূবালী ব্যাংকের বাগেরহাট শাখা ও প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলেও ক্যামেরা এড়িয়ে যান দায়িত্বশীল কর্মকর্তা। এই অ্যাকাউন্টের রিপোর্টও চলে গেছে, জানেন, এই এসটিআর রিপোর্টও চলে গেছে। হ্যাঁ, আপনি মনে করেন কিছু হয়নি তা নাই, সব হইছে। সব রিপোর্ট হচ্ছে, অ্যাকাউন্ট এসটিআর রিপোর্ট হয়েছে, এটা নিয়ে চলতেছে। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা কার, কেন হলো, কিভাবে হলো, সব রিপোর্ট চলতেছে। কারা করার চেষ্টা করতেছে, ছোট একটা ব্যাংক বসে থাকে না, আপনারা যখন একটা করবেন সঙ্গে সঙ্গে এটার অ্যাকশন শুরু হয়ে গেছে, কাজ চলতেছে।
ব্যাংকের সেই শাখার অসহযোগিতার মনোভাব দেখে এবার পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আমরা, তারাও ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি নয়। টিম সাদাকালো এবার কথা বলতে চায় নাম প্রকাশে অনিচ্ছুক এক হ্যাকারের সাথে। তার দাবি, এই ধরনের জালিয়াতি তাদের কাছে মামুলি বিষয়। বলেন, রাস্তার ধারে বিক্রি হওয়া সিম বা সরকারি কিছু দুর্বল ওয়েবসাইট থেকে মানুষের এনআইডি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে হ্যাকাররা। এরপর ব্যাংক স্টাফদের ম্যানেজ করে খুব সহজেই খোলা হয় ফেক ব্যাংক অ্যাকাউন্ট। যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোকে দেখা যাচ্ছে যে কোনোভাবে যে ডিফেক্টের মাধ্যমে হতে পারে বা ইমেজ ম্যানিপুলেশনের মাধ্যমে হতে পারে, বা এমন হতে পারে যে আমি ছবি একজনের দিলাম, ইনফরমেশন একজন দিলাম, আইডেন্টি কার্ড আরেকজনের দিলাম, এইভাবে দিয়েও কিন্তু একটা টোটাল কিন্তু ভুলভাল একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করলো। আর এটা কিন্তু একজন মানুষ করছে না, ইন্ডিভিজুয়াল পার্সন করে না, এটা একটা সংঘবদ্ধ একটা চক্র। দেখা যাচ্ছে কি একজনের কাজ হচ্ছে সে এন্ট্রি দিচ্ছে, হ্যাঁ, যে দোকানদার সে এন্ট্রি দিচ্ছে, সে এগুলোকে কিন্তু রেকর্ড রাখছে, ট্র্যাক রেকর্ড রাখছে যে আমি বা এখানে 100, 200 বা 500 এরকম আমি মিস ইনফরমেশন আমি এন্ট্রি দিয়েছি। এই মিস ইনফরমেশনগুলা সে তার যে ট্রাস্টেড চ্যানেল আছে বা তাদের যে অর্গানাইজেশন, হ্যাঁ, যেটা কিনা হয়তো বা আন্ডারগ্রাউন্ডে আছে, ডার্কে আছে, তাদের সাথে সে শেয়ার করলো। ব্যাংকের সার্ভার থেকে ডাটা হ্যাক করে যদি কোনো বের করা, হ্যাঁ, এটা সম্ভব। সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার সিস্টেমে যদি দুর্বলতা থেকে থাকে, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অপারেটিং সিস্টেম হয়তো বা কোনো কারণে আপডেট করা হয়নি, বা যে সফটওয়্যারটা চালাচ্ছে সে সফটওয়্যারটা হয়তো বা আপডেট হয়নি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক কর্মকর্তাদের অভ্যন্তরীণ সংশ্লিষ্টতা বা কেওয়াইসি ভেরিফিকেশনে বড় ধরনের গাফিলতি ছাড়া এভাবে অ্যাকাউন্ট খোলা প্রায় অসম্ভব। ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বা ব্যাংক হতে পারে, বিকাশ হতে পারে, মাল্টিপল আপনার ফরেন এক্সচেঞ্জ হতে পারে, এইসব জায়গায় প্রত্যেকটা জায়গায় এনআইডি যেহেতু লাগছে আমাদের, এবং সেই কাজ থেকে আমরা এটা ধরতে পারি যে এনআইডির সাথে সাথে যারা এই ফ্রডের কাজগুলো করে থাকে তারা দেখা হলো যে আপনার ফোন নাম্বার, আপনার অ্যাক্টিভিটিস, এগুলোকে তারা ফলো আপের মাধ্যমে দেখা গেলো যে কোনো একটা সময় যখন দেখে না আপনার পরিচয়জনের সাথে একটা ক্রাইসিস মুভমেন্ট ক্রিয়েট করে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে আপনার কাছে টাকা যাবে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের মতে এখানে ব্যাংকের কর্মকর্তা বা অন্য কোনো ব্যাংক স্টাফ জড়িত। আসলে ঘটনা এমন কিনা জানতে চাই নাম ও ছবি না প্রকাশের শর্তে রাজি হওয়া এক পূবালী ব্যাংক কর্মকর্তার কাছে। সরাসরি গ্রাহকের অ্যাকাউন্ট করা, আর একটা হলো অনলাইন। এখানে আমাদের সিস্টেমে কিছুটা দুর্বলতা আমাদের আছে, এটা আমাদের স্বীকার করতেই হবে, কারণ যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আমাদের সচক্ষে দেখছি। আসলে ভেরিফিকেশন যেটা করে আমাদের ব্যাংক কর্মকর্তারা যারা অ্যাকাউন্ট করেন, ওটা যখন ফিজিক্যালি গিয়ে ওনারা অ্যাকাউন্ট করেন তখন আমাদের ভেরিফিকেশনের একটা সুযোগ থেকে থাকে। তো অনলাইনে যদি কেউ অ্যাকাউন্টটা করে আর ওনাদের নির্দিষ্ট ঠিকানা দেয়, নির্দিষ্ট নাম্বার দেয়, সেই ক্ষেত্রে আসলে আমাদের ভেরিফিকেশন করার আর কোনো সুযোগ থাকে না, কারণ ওখানে ভোটার আইডি কার্ড নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে তারা করছে। আমরা নাম্বারে যখন জাস্টিফাই করবে, নাম্বার তো ঠিক আছে, ব্যক্তি ঠিক আছে, সিগনেচার তারা কপি করছে, বাট ঠিক আছে, তখন আমাদের এতটা কিছু করার থাকে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করে টিম সাদাকালো। বিষয়টি নিয়ে ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র ও পরিচালক আমাদের জানান, পূবালী ব্যাংকের এই অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। যদি এটা ব্যাংকের অবহেলা হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণ, ওনার জন্য যে ধরনের ক্ষতিপূরণ হয়েছে সেটা আদালতের মাধ্যমে স্টাবলিশ করতে হয়। অর্থাৎ সেটা কী ধরনের উনি ক্ষতিপূরণ হয়েছে, কোন ধরনের, অর্থাৎ কি মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে হয়েছে নাকি এটা সাইবার সিকিউরিটিতে হয়েছে। তো এই প্রতিটা আইনের নিজস্ব ধারা এবং প্রতিকার পাওয়ার ব্যবস্থা আছে। এটা যার এনআইডি উনি যদি না জেনে থাকে বা ওনাকে না জানিয়ে যদি এই ধরনের অ্যাকাউন্ট হয় তাহলে ওনার প্রতিকার পাওয়ার সুযোগ আছে। উনি এই বিষয়টা আমাদের যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে সেখানে উনি এটাকে প্রতিকার চাইতে পারেন। এটা ওনাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা সরাসরি আবেদনের মাধ্যমে এটা করতে পারেন। উনি নাম প্রকাশ করেও করতে পারেন, না প্রকাশ করেও করতে পারেন। অন্যের পরিচয় ব্যবহার করে
আর্থিক লেনদেন করা সরাসরি অপরাধ। এই ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন সহ প্রযোজ্য ধারায় মামলা হয় এবং দোষী প্রমাণিত হলে কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় শাস্তির মুখোমুখি হতে হয় বলছেন আইনজীবীরা। এই ধরনের মামলায় আপনার আইপি অ্যাড্রেস, ডিভাইস ইনফো, ট্রানজ্যাকশন লগ, এই তিন ধরনের কাজ করে থাকে এবং তিনোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আইপি অ্যাড্রেস সাধারণত যে অপরাধটা সংঘটিত হয়েছে, এই অপরাধটা কোন এলাকা থেকে সংঘটিত হয়েছে এটা উদ্ঘাটিত করতে পারে, এবং ডিভাইস ইনফো এটা কোন কম্পিউটার ব্যবহার করে, কোন মোবাইল ব্যবহার করে এটা করেছে এটা উদ্ঘাটিত হয়। ট্রানজ্যাকশন লগ সেটা আর্থিক যে জালিয়াতি মামলা একটা অকাট্য প্রমাণ হিসাবে এটা দলিল বহন করে। তার মানে হলো যে তিনটা সুন্দরভাবে যদি তদন্ত করে তাহলে এই তিনটাই আপনার এই মামলার ক্ষেত্রে অগ্রগতি ভূমিকা পালন করে। সাইবার ট্রাইব্যুনাল অ্যাক্ট বা এখন বর্তমানে অ্যামেন্ডমেন্ট করে সাইবার সুরক্ষা আদেশ 2025-এ যেটা বিধিবিধান আছে সেইখানে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে কোন ধরনের অপরাধে কী ধরনের বিচার এবং কী ধরনের তদন্ত সব কিছু এখানে বিধিবিধান দেওয়া আছে। দেশে এখন অহরহ ঘটছে এমন ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা কাজ করছে, কিন্তু ভুক্তভোগীদের দাবি পুলিশি নিষ্ক্রিয়তায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মূল অপরাধীরা। এনআইটি কার্ড একজনের এনআইটি কার্ড আরেকজন ব্যবহার করে, মানে অন্যজনের ছবি ব্যবহার করে, স্বাক্ষর ব্যবহার করে, কিংবা মোবাইল নাম্বার আরেকজনের ব্যবহার করে কিছু অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা কিছু ঘটনা পরিলক্ষিত হচ্ছে। তো যেই সমস্ত ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট হচ্ছে সে সমস্ত ঘটনার ক্ষেত্রে পুলিশ সেগুলি তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারছে। যে অভিযুক্তকারী ভুক্তভোগী তার করণীয় কি? হ্যাঁ, তিনি প্রথমত তার কাজ হচ্ছে নিকটস্থ থানায় অবগত করা, তারপরে সংশ্লিষ্ট ব্যাংকে অবগত করা এবং প্রয়োজনে তার যে অ্যাকাউন্টটা সেটা ফ্রিজ করে দেওয়া। এর বাইরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটাকে সংক্ষেপে BFIU বলে, সেখানে অভিযোগ জানাতে পারেন। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করতেছি এক ধরনের প্রতারক চক্র ফ্রডস্টার, তারা অন্য মানুষের এনআইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে মানুষকে ভিক্টিমাইজ করে থাকে। তো এইটার বিপক্ষে আমাদের সাইবার পুলিশ সেন্টারের কিছু টপ নচ ইনভেস্টিগেটর আছে এবং আমাদের সিজন সুপারভাইজিং অফিসার আছে, তারা কাজ করতেছেন। আমরা কিছু কিছু ইনসিডেন্টে বেশ ভালো ইনভেস্টিগেশন করতে সক্ষম হয়েছেন এবং এদের ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য ভবিষ্যতে আরও টেকনোলজি এবং আপনার ট্রেনিং কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আমরা উপর অথরিটির সাথে কথা বলতেছি। একই গল্প কিন্তু ভিন্ন বাস্তবতা। অনেক সময় মানুষ বুঝতেই পারে না তার পরিচয় ব্যবহৃত হয়ে যাচ্ছে অপরাধের হাতিয়ার হিসেবে। আমাদের প্রশ্ন, ব্যাংকগুলো কি এখন যথাযথ ব্যবস্থা নেবে নাকি অপেক্ষা করবে আরও বড় কোনো আর্থিক বিপর্যয়ের? আপনার পরিচয় আপনার নিরাপত্তা, কিন্তু সেই পরিচয় যদি আপনার অজান্তেই অন্যের হাতে চলে যায় তবে আপনি এখন কতটা নিরাপদ?